ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ৭০, পাল্টা জবাবে ভারতীয় ৫ যুদ্ধবিমান ভূপাতিত, জম্মু কাশ্মীরে ১০ জনের প্রাণহানি। ভারতের হামলাকে দুর্ভাগ্যজনক বললেন ডোনাল্ড ট্রাম্প, দুপক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ জাতিসংঘ ও চীনের। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জয়নুল আবেদিনের, জনসমর্থন বুঝতে ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ, হুঁশিয়ারি দুদু। এবং জামাতে ইসলামের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন, ১৩ই মে শুনানির দিন ধার্য করল আপিল বিভাগ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো সংবাদে, আর শুরুতেই থাকছে ভারত পাকিস্তান সংঘাতের খবর। পাকিস্তানের হামলায় অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। পাকিস্তান শাসিত কাশ্মীরের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে এই হামলায় অন্তত ৬০ আহত হয়েছেন। তবে পাকিস্তান বলছে ভারতের বর্বর হামলায় নারী শিশুসহ ২৬ জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪৬ জন। ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও দাবি পাকিস্তানের। এই হামলার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.কে জয়শঙ্কর বিশ্ববাসীকে ভারতের পক্ষে থাকার আহ্বান জানান। অন্যদিকে সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের হামলা কাপুরুষোচিত বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এদিকে পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, মহাসচিব নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারত পাকিস্তান সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করেছেন। অন্যদিকে চলমান পরিস্থিতিতে দুদেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলছে ভারত পাকিস্তানের চলমান দ্বন্দ্বে বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করবে। এবার দেশের খবর। নির্বাচন দেরি হয় এমন কোনো সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির প্রতি দেশবাসীর যে সমর্থন সেটি অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে ব্যর্থ হলে তাদের পরিণতি ভালো হবে না। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ভিন্ন দুটি অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে এর গুরুত্ব তুলে ধরেন। মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চলছে। দেশের নির্বাচনকালীন সরকারের প্রয়োজনের কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচিত সরকার ছাড়া করিডোর দেওয়ার অধিকার কারো নেই। বাংলাদেশের ৭৫% মানুষ এখন নির্বাচন চায়, আর নির্বাচন বিলম্বিত নয়। এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক যুগান্তর ঘটনা ঘটছে গণতন্ত্র না মানার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছেন শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে পালাতে হয়েছে। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিবে এমনটাই প্রত্যাশা করেন অন্যান্য বক্তারা। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদে এলজি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে মৌলিক জায়গায় আমাদের মতৈক্য প্রতিষ্ঠা করতে হবে। এটি শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ১১৮টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য। ঐকমত্য প্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী 13 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। এদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। পর্যায়ে থাকছে সারা বাংলা। সীমান্তবর্তী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার একাধিক পয়েন্ট দিয়ে ভারতীয় 42 নাগরিককে পুশ করেছে ভারতীয় বিএসএফ। সকাল 10:30টার দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকায় গিয়ে জানা যায়, আজ ভোর 7টার দিকে ভারতের গুজরাট থেকে 27 ও তাইনদং ইউনিয়নের আচালং পাড়া দিয়ে 15 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করেছে বিএসএফ। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। আবারও দেশের বাইরের খবর। পাকিস্তান 5টি ভারতীয় জেট ভূপাতিত করার পর রাফেল প্রস্তুতকারকের শেয়ারের দাম কমে গেছে। রাফেল যুদ্ধবিমানের পেছনে থাকা ফরাসি কোম্পানি ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম বুধবার 6% কমেছে। নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান বিমান বাহিনী 6টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করার পর এই ঘটনা ঘটেছে। পাকিস্তানের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রের মতে, সংঘর্ষের সময় মোট 6টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। 3টি রাফেল জেট, একটি মিগ-29, একটি SU-30 এবং একটি হেরন নজরদারি ড্রোন। কর্মকর্তারা আরও জানিয়েছেন যে সীমান্তের ভারতীয় অংশে বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে একটি রাফেল এবং একটি SU-30 ভূপাতিত করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 17 নটিক্যাল মাইল দূরে পুলওয়ামা জেলার অবন্তিপোরার দক্ষিণ পশ্চিমে আরেকটি রাফেল ভূপাতিত করার খবর পাওয়া গেছে। এরপর থেকে কয়েক ঘন্টার মধ্যে এই যুদ্ধবিমান কোম্পানির শেয়ারের দাম কমে যায়। বাংলাদেশে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বৈষম্য এবং নিপীড়ন নির্যাতন নিয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের নেতাকর্মীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি পরিষদ আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এ সময় তাদের অধিকার আদায়ে শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এসব কর্মচারীদের বয়স শিথিল করে স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ সহ 6 দফা দাবি জানায় তারা। রাজধানীর বীরপুরে পল্লবী বাড়ি মালিক সমিতির নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সানাউল হক মজুমদারের সভাপতিত্বে এই সভা হয়। এ সময় নতুন কমিটির হাত ধরে আগামীতে এলাকার উন্নয়ন সহ সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন সানাউল হক মজুমদার। তিনি জানান, বাড়ি মালিক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। এলাকার উন্নয়নে এই সংগঠনের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা হবে।
বাণিজ্য সংবাদ। দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রতি 10 জনের 9 জনই মোবাইল ফোনে এআই টুলস ব্যবহার করছেন। বুধবার রাজধানীর একটি হোটেলে ডিজিটাল লাইফস ডিকোডেড বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন টেলিনর এশিয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো নতুন প্রযুক্তি গ্রহণে সবেমাত্র আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ। এই প্রযুক্তিতে খাপ খাইয়ে নিতে প্রস্তুতি শুরু করেছে। অথচ দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রতি 10 জনের 9 জনেই মোবাইল ফোনে এআই টুলস ব্যবহার করছেন। তাছাড়া ভবিষ্যতে শিক্ষা খাতে এআই এর প্রভাব নিয়ে প্রতি 10 জনের মধ্যে 8 জনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক বলেও দাবি করছেন প্রতিষ্ঠানটি। প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে জেনে বুঝে ব্যবহারে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। এ সময় টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড সাস্টেনেবিলিটি মনীষা ডোগরা, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ উপস্থিত ছিলেন। বিনোদন সংবাদ। আগামীকাল 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে চলছে নানান আয়োজনের প্রস্তুতি। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই বিখ্যাত সঙ্গীত সহ 2232টি গানের অধিকাংশই কুষ্টিয়ার এই শিলাইদহে বসে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকেই গীতাঞ্জলি অনুবাদ করে 1913 সালে প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে তিনি অর্জন করেছেন নোবেল পুরস্কার। এবার কুষ্টিয়ায় কবিগুরু সেই কুঠিবাড়িতে চলছে 3 দিন ব্যাপী আয়োজন। এই যে আয়োজনটা যেন প্রতি বছরই করা হয় এবং খুব জাঁকজমকপূর্ণভাবে করা হয়। যেই জিনিসটাকে উদ্দেশ্য করে আমরা এখানে আসি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আসলে তো অনেকটাই ভঙ্গুর অবস্থায় হয়ে গেছে। আমরা পিছনের 2টা রুম তো দেখতেই পাই না। সংরক্ষণের অভাবে অনেক কিছু হয়ে গেছিল। ওই জিনিসগুলো যদি সুন্দরভাবে আবার তুলে ধরা যায়, এইটাই আমার মনে হয় করা উচিত। বৈরী আবহাওয়াকে মাথায় রেখে এবার সব ধরনের প্রস্তুতি নিয়ে চলছে কাজ। 164তম জন্মজয়ন্তী উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে যে মেলাটি অনুষ্ঠিত হবে সেটা কবিগুরুর স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমাদের এখানে 3 দিনব্যাপী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, নৃত্য ও নাটক অনুষ্ঠিত হবে। এছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ব্যাপক প্রস্তুতি চলছে। শাহজাদপুরে সর্বজনীন উৎসবে পরিণত হওয়া এই উৎসবে অংশগ্রহণ করতে ইতোমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন খুব সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশা করি। প্রতি বছরের ন্যায় এবারও ভালো অনুষ্ঠান হবে, এই জন্য এখানে দেখার জন্য একটু আসছি। আমাদের 3 দিনব্যাপী প্রোগ্রাম 8, 9, 10। আমাদের প্রোগ্রামের প্রস্তুতি ইতিমধ্যে শেষের দিকে। 8 তারিখে আমাদের সকালে উদ্বোধন নাচ আছে এবং সন্ধ্যায়ও আমাদের নাচ আছে। আমাদের অনেক ভালো প্রস্তুতি চলছে। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবারও এখানে রয়েছে নানান আয়োজন। আমাদের দেশের বাইরে বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের অংশগ্রহণে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। কবিগুরু স্মৃতিচারণ ও বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বিশ্ব দরবারে তুলে ধরতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত 70, পাল্টা জবাবে ভারতীয় 5 যুদ্ধবিমান ভূপাতিত, জম্মু কাশ্মীরে 10 জনের প্রাণহানি। ভারতের হামলাকে দুর্ভাগ্যজনক বললেন ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ জাতিসংঘ ও চীনের। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জয়নুল আবেদিনের। জনসমর্থন বুঝতে ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ, হুঁশিয়ারি দুদুর। এবং জামাতে ইসলামের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন, 13ই মে শুনানির দিন ধার্য করল আপিল বিভাগ। এশিয়ান নিউজের পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।